কয়েকটা জায়গা, বিশেষ করে পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, আরও কয়েকটা জায়গা, আর এমন এমন এলাকা এখনও আছে যে এলাকাগুলোতে সাধারণ মানুষ কোনোভাবে রিচ করতে পারছে না। আমাদের ত্রাণের ছিটাফোঁটা আমরা সেখানে পৌঁছতে পারছি না। আমাদের টিম প্রতিদিন এইম নেয়, কিন্তু একটা দূর যাওয়া পর্যন্ত তারা থেমে যায়। গতকাল বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত স্পিড বোট নিয়ে কিছু দূর চালিয়ে কিছু দূর স্পিড বোট থেমে যায়, সেখানে ঠেলে এভাবে করে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাট এরপরে রাতে গভীর অন্ধকার হয়ে গেছে, কখনো গিয়ে কোনো ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো গিয়ে কোনো ব্রিজের সাথে ধাক্কা খাচ্ছে। পরে দেখলাম আমরা যে এটা আসলে সম্ভব না। আমরা পরে যতটুকু আমরা মালামাল নিয়ে গেছি সেগুলো আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে আমরা ফেরত এসেছি। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পরিমাণ আরও বাড়াতে হবে। সন্দেহাতীতভাবে তারা তাদের সর্বোচ্চটুকু দিচ্ছেন, কিন্তু যেহেতু এফেক্টেড এরিয়াগুলো বাড়ছে, আমরা জানি চট্টগ্রামের কিছু কিছু জায়গা, কক্সবাজারের কিছু জায়গা, গতকাল আমরা সরকারিভাবে শুনেছি যে 11টি জেলা এফেক্টেড হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। বাট উদ্ধার তৎপরতা এবং ত্রাণগুলো জায়গা মতো পৌঁছানোটা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে। ফেনীতে শত শত নয়, হাজার হাজার ট্রাক মালামাল রাস্তার উপর পড়ে আছে, ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ দুর্গম এলাকায় মাল নেওয়ার মতো ব্যবস্থা নেই। আর শহরের আশপাশে যারা আছে তাদেরকে তো দেওয়া যাচ্ছে। তো এই জায়গাটাতে বিশেষভাবে দুর্গম এলাকায় যারা আছেন, 50, 100, 200 জন এক একটা বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন, ছাদে আশ্রয় নিয়েছেন, এই মানুষগুলোর জন্য খাবার পৌঁছানো সেখানে খুব বেশি জরুরি মুহূর্তে। আমি মাত্রই বললাম যে ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র সেখানে যেতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা 2000 পরিবারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যে অন্তত 2-4-5 দিন তারা চলতে পারেন, এরকম করে 2000 ফ্যামিলির জন্য আমরা বিশুদ্ধ পানি সহ ত্রাণের প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। এর বাইরে আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে এবং আগামীকালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আরও কিছু মাল হস্তান্তর করব, বিকজ তারাই একমাত্র পৌঁছতে পারেন। আমরা আসলে সে পর্যন্ত যেতে পারছি না। আমরা ট্রাক্টর দিয়ে কিছু কিছু জায়গায় যেখানে কোমর পানি বা বুক পানি, ওখানে ট্রাক্টর বোট দিয়ে যেতে পারছি। আর স্পিড বোট দিয়ে যদি আমরা যাই, যেহেতু আমাদের কাছে প্রশিক্ষিত ফোর্স নাই, দেখা গেল একটা জায়গায় গেলাম, সেখানে 100 জন মানুষ স্পিড বোট টানাটানি শুরু করলো, এবার আমরা সহ ডুবে গেলাম, মালও ডুবে গেল। তো এই সমস্ত জায়গাতে আসলে বিশেষায়িত বাহিনী ছাড়া সাধারণ মানুষের দ্বারা সেখানে আসলে কাজ করা সম্ভব না। আমাদের টিম রেডি, মালামাল রেডি, কিন্তু সেটা বিতরণের জন্য সহযোগিতা প্রয়োজন। দেখুন, প্রথমত উদ্ধার তৎপরতা বলুন আর ত্রাণ দুর্গম এলাকাতে পৌঁছানো বলুন, এই দুইটাতেই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলো তাদের হেল্প সর্বাত্মকভাবে প্রয়োজন। আমি গতকালকে আমার স্পিড বোটে 2 জন মহিলাকে হেল্প করার জন্য তুলেছি। 2 জনই ইয়াং, তাদের সাথে তাদের একজন ভাই আছেন। বুক পানিতে তারা কয়েক কিলোমিটার হেঁটেছেন, বুক পানিতে হাঁটছেন, কোথায় পড়বেন, কোন দিক চলে যাবেন জানেন না। তো আমরা টেনে টেনে যতটুকু পারেছি তুলেছি। তাদেরকে তোলার পর আমি জানতে চাইলাম যে আপনারা এই পানিতে এত দূর হাঁটছেন, আপনারা কোথায় যাচ্ছেন কি? তো বললেন যে পরশুরাম আমাদের বাড়ি, আমার মা কোথায় আছেন আজ 5 দিন আমরা জানি না। আমরা ঢাকা চট্টগ্রাম ভাই বোনরা থাকি। আমরা মহিপালে একটা হোটেলে উঠেছি, 4-5 দিনে প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করি পরশুরাম যাওয়ার, বাট কিছু দূর যাওয়ার পর আমরা ফেলিওর হয়ে ফেরত আসি। তো এই যে মানুষগুলো, তাদের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর করার ব্যবস্থা নেওয়া দরকার। একটা বড় ট্রাভেলের জায়গা হলো যোগাযোগ ব্যবস্থা। মানে আনফর্চুনেটলি সেটা এমনভাবে ভেঙে পড়েছে যে মোবাইলে আপনি কল করবেন, আপনার সহকর্মীকে কোথাও পাঠিয়েছেন, এরপর আর যোগাযোগ করতে পারবেন না। আমাদের ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে মানে ব্যাপকভাবে, এই কারণে যে আমরা এক জায়গায় লোক পাঠিয়েছি, তারা আদৌ পৌঁছিয়েছে কিনা, সেখানে আর কিছু লাগবে কিনা, ফোনে আমরা তাদেরকে আর পাচ্ছি না। তো শুধুমাত্র আপনার ইন্টারনেট না, সাধারণ ফোন কলও করা যাচ্ছে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে কাজ করা দরকার। যদিও গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এনজিও নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে, সেখানে আসন্ন ফাউন্ডেশনকেও কল করা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ সে সেখানে গিয়েছে, তার বক্তব্য দিয়েছে। এবং সেখানে কথা উঠে আসছে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গুরুত্ব আরোপ করেছেন যাতে করে এগুলো খুব দ্রুততার সাথে মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয়। তো এটা খুবই চ্যালেঞ্জিং এবং এটা দরকার। আর অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু ভাইরা অনেকে আমাদেরকে হেল্প করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসুন্না ফাউন্ডেশন সর্বস্তরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের জন্য, যার কারণে আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে এই জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি, কারণ কোনো কারণে তারা বঞ্চিত কিনা এই জায়গা থেকে আমরা এই কাজটা করি। আমি 22-এর সিলেটের বন্যায় আমি নিজে ত্রাণের যে আমাদের বড় একটা লঞ্চ রিজার্ভ করা ছিল, সেখানে কয়েক হাজার প্যাকেট নিয়ে আমি গিয়েছি।
আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে। আমরা বললাম আমরা অ্যাট ফার্স্ট সেই গ্রামে যাব, একটা একটা করে ঘর, প্রত্যেকটা ঘরে মালামাল আমি নিজে হাতে পৌঁছেছি, তারপর চলে আসছি। আপনি আরও অবাক হবেন, কোরবানির সময় আমরা বন্যার্থদের মধ্যে পশু জবাই করে কোরবানি খাইয়েছি, কিন্তু ইসলামের শরিয়ার যে রুলস আছে এটার কারণে আমরা আল্লাহর নামে জবাই করতে হয়। তারপরে যায় এটার বিশেষ কিছু মাসআলাগত দিক আছে। সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বললাম যে আপনাদেরকে আমরা কিছু ছাগল জবাই করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে খান। আমরা আপনাদের কাছে কোরবানির আশা করছি না, আমরা এমনি আপনাদেরকে গোশত খাওয়ার জন্য হেল্প করছি। তো এই জায়গাটা আমরা তাদের পাশে করেছি। গতকালকে আমি দাগনভূঞাতে গিয়েছি, আমি একটা লাইনে খেয়াল করলাম যে চোখে পড়ার মতো অনেকগুলো মানুষ হিন্দু, তাদের গলার আপনার মালা দেখে বিভিন্ন কিছু দেখে আমি বুঝতে পেরেছি। পরে খবর নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে যথেষ্ট পরিমাণে হিন্দু ভাইরা আছেন। তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের পাশে যেরকম দাঁড়াচ্ছেন সেটাতে আমরা আনন্দিত। একইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে কোনো প্রকার কার্পণ্য করছি না। এই আমরা আর তাদের এই জায়গাটাতে আমাদের আরও বেশি আন্তরিক সারা দেশের মানুষ হইতে হবে, ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুর্যোগে আমরা একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আমি আজকে কোনো একটা জাতীয় গণমাধ্যমের নিউজে দেখতে পেরেছি যে এই বিষয়ে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে যে তারা একটা বিগ অ্যামাউন্ট আসুন্নাহ ফাউন্ডেশনকে দিয়েছে বা অন্য কাউকে দিয়েছে, এটা তো একেবারে অসত্য, ভিত্তিহীন কথা। আর মাসআলাগত দিকে আপনি যে জানতে চেয়েছেন সেটা আলোকে বলি, ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয় সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই। যার কারণে আপনি আমাকে 10টা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন, আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুনাহ হবে, এটা জায়েজ হবে না, কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি। সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে, সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না, বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করব। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে, কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নেই। কোরবানির জায়গা হবে, বন্যার কাজ বন্যার জায়গা হবে ইনশাআল্লাহ। দেখুন, প্রথম কথা হলো যে আমাদের যেই কোনো বক্তব্য আমি অনুরোধ করব যে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই জায়গাগুলোতে আপনারা মেহরবানি করে দেখবেন। আপনারা জানেন যে ভিডিও বক্তব্যগুলো তো কাটসাট করে যাদের মতো দেওয়া যাচ্ছে, এখন এক্স্যাক্ট কোন বক্তব্য নিয়ে কি হয়েছে, কারা কতটুকু প্রচার করেছেন, কোন অংশটা ছেড়েছেন, এটা তো আমি জানি না, নিশ্চয়ই তার আগে পাশে শুনতে হবে। তবে এটুকু আমরা বলতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশন সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে এবং সেটা আজকে নয়, একেবারে প্রথম দিন থেকে কাজ করছে। আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রেও আমরা খুঁটে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিয়ে কাজ করি। ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের জন্য। আমরা আমাদের চ্যারিটি কাজগুলো করার সময় প্রায়োরিটি দেখার চেষ্টা করি সরকারি হিসেবে কোন জেলাগুলো বেশি পিছিয়ে পড়েছে সেই জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় কাজ করি। কিন্তু বন্যার বিষয়টা হলো যেখানে এফেক্টেড হবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সো যদি উত্তরবঙ্গ বা অন্য কোনো অঞ্চল প্লাবিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো সমানভাবেই। আমরা সিলেটের 22-এর বন্যা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চল হয়েছে, ঝাঁপিয়ে পড়েছি। আবার যদি উত্তরবঙ্গ হয় সেটাও আমরা ঝাঁপিয়ে পড়বো। তবে আমি বলতে চাই যে বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। কারণ আসলে আমাদের যে এনার্জিটা সেটা আমরা এই সমস্ত কাজে যদি ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব কীভাবে। আমরা কিছুদিন পরপরই আমাদের সকল শক্তি নিয়ে উদ্ধার কাজে নেমে যাচ্ছি, মানুষকে ত্রাণ দেওয়ার কাজে নেমে যাচ্ছি। এই এনার্জিটা তো আমরা অন্যান্য কাজে ব্যয় করতে হবে। আপনারা জানেন ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়া এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক কাজ আছে। এখন সেই কাজগুলো কিছুটা হলো ব্যাহত হচ্ছে, আমাদের এখানে এফোর্ট দিতে হচ্ছে। এই জন্য বন্যা যেখানেই হবে আমরা সেখানে আছি, বাট আমাদের অনুরোধ হলো যে সবাই যেন বন্যার যাতে কমে আসে, বন্যার এই বিপদ যাতে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ এটা কমে যায়, তার জন্য যা যা দরকার, ড্রেজিং দরকার, কী দরকার, সেই উদ্যোগগুলো যেন না হয়। ধন্যবাদ সবাইকে। জি জি, আমরা একেবারে দেরি করে ফেলেছি, আমি একেবারে সংক্ষেপে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। আসুন্নাহ ফাউন্ডেশন এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠান কাজ করে থাকে। আমাদের 3টি কাজের ক্ষেত্র আছে। আমাদের প্রথম কাজের ক্ষেত্র হলো আমরা সেবামূলক কাজ করছি, আরেকটা কাজের ক্ষেত্র হলো শিক্ষামূলক কাজ করছি, আর আরেকটা কাজ হলো ইসলামী দাওয়া বা প্রচারমূলক কাজ করছি। আমরা ইসলামের সঠিক বার্তাটা পৌঁছে দিতে চাই ঘরে ঘরে, যাতে মানুষ পিওর ইসলামটা সঠিক ইসলামের সঠিক বার্তাটা জানতে পারে। আবার সেই সাথে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আপনার নীতিনৈতিকতার যে অভাব ঘাটতি রয়েছে এই জায়গাটাতে আমরা একটু ফোকাস দিতে চাই। আর স্পেশাল আমাদের মনোযোগ হলো যে আমরা সেবামূলক কাজ করতে চাই। সেবামূলক কাজের মধ্যে সত্যি বলতে অনেক বন্যা হোক আর আমরা অনেক ত্রাণের কাজ করতে চাই, এটা মোটেও আমরা চাই না, এটা আমাদের আকাঙ্ক্ষা না। আমরা চাই যে বন্যা আর না হোক, আমাদের ত্রাণের কাজ যেন আর করতে না হয়, আমরা যেন দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজ যেন আমরা করতে পারি, সেই চেষ্টাটা আমরা করি। অতএব
আমাদের ভবিষ্যতে যদি স্বপ্ন বলেন তো আমরা চাই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হোক, যুবকরা কেউ বেকার না থাকুক, আমাদের যুবকরা সবাই উদ্যোক্তা হোক। সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে ইতোমধ্যে প্রায় 350 স্টুডেন্টকে প্রতিনিয়ত আমরা স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, স্মার্ট টেলারিং কোর্স, মেয়েদের জন্য আলাদা আলাদা কোর্স ডেভেলপ করছি। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিচ্ছি। অতএব আমরা চাচ্ছি ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হোক, সবাই সুস্থ চিন্তা করুক, সবাই মিলেমিশে বসবাস করুক। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা এখানে যে সকাল থেকে প্যাকেটিং হচ্ছে, এই প্যাকেজিংয়ের ভিতরে আমরা 5টা আইটেম দিচ্ছি। একটা হচ্ছে 10 কেজি চাউল, 2 কেজি তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, এবং আমরা হচ্ছে এইটা প্যাকিং করে আমরা হচ্ছে এখানে রাখতেছি। এখান থেকে গাড়িতে লোড হয়ে বিভিন্ন জায়গা আছে, সেই জায়গায় চলে যাচ্ছে। আমরা এখানে 5টা আইটেম, আমাদের গতকালকেও 4টা আইটেম এখান থেকে করা হয়েছিল। আমাদের পর্যাপ্ত খাজুর আছে, সেই খাজুরের জন্য আমাদের এখানে একটা আইটেম বাড়ানো হয়েছে, অর্থাৎ 5টা আইটেম করা হয়েছে। একটা হচ্ছে চাল, একটা হচ্ছে ডাল, একটা হচ্ছে তেল, একটা হচ্ছে লবণ, এবং সর্বশেষ আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন খেজুর। এই 5টা, অর্থাৎ আমরা এখান থেকে 16 কেজির একটা প্যাকেজ তৈরি করতেছি। চাল 10 কেজি, খেজুর 1 কেজি, লবণ 1 কেজি, তেল 2 কেজি এবং ডাল 2 কেজি, এই 16 কেজি টোটাল এখান থেকে প্যাকেজিং হচ্ছে। এই প্যাকেজিংটা হয়ে গাড়িতে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত যদি আপনারা ধরেন, আমরা 2 দিন যাবৎ কার্যক্রম পরিচালনা করতেছি এখানে, এই 3য় দিন চলতেছে, চলমান 3য় দিন। প্রতিদিন আমাদের সর্বনিম্ন হলো 50,000 প্যাকেট আমরা তৈরি করতে পারি, অর্থাৎ কমপ্লিট প্যাকেজ 50,000-এর অধিক প্যাকেট আমরা তৈরি করি। আপনারা ওইখানে দেখতে পাবেন পর্যাপ্ত প্যাকেট আমাদের রেডি আছে। আমাদের আজকেও গতদিন 9টা গাড়ি বের হয়েছে, আজকেও ইনশাল্লাহ আমাদের 15 থেকে 16টা গাড়ি ইনশাল্লাহ বের করতে পারবো। আমাদের ট্রাক চলে আসছে, আমরা কিছুক্ষণ পরেই লোড শুরু করব এবং রাতের বেলায় সকল ট্রাক একসাথে বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় পৌঁছায় যাবে ইনশাল্লাহ।